আলমের ঘুম ভাঙল খুব ভোরে। আঁধার তখনও কাটেনি। চারিদিকে ভোর হবার আগের অদ্ভুত নীরবতা। কিছুক্ষণের ভেতরই সূর্য ওঠার মতো বিরাট একটা ঘটনা ঘটবে। প্রকৃতি যেন তার জন্য প্রস্তুতি নিচ্ছে। আলম নিঃশব্দে বিছানা থেকে নামল। প্রায় সঙ্গে সঙ্গেই চারিদিক থেকে আজানের শব্দ হতে লাগলো। ঢাকা শহরে এত মসজিদ আছে! আলম হকচকিয়ে গেল। ভোরবেলায় অদ্ভুত অন্ধকারে চারিদিক থেকে ভেসে আসা আজানের শব্দে অন্যরকম কিছু আছে। কেমন যেন ভয় ভয় লাগে। আলমের প্রায় সারা জীবন এই শহরেই কেটেছে, কিন্তু সকালবেলার এই ছবির সঙ্গে তার দেখা হয়নি। সব মানুষই বোধহয় অনেক কিছু না জেনে বড় হয়। সুরমা বারান্দায় বসে অজু করছিলেন। আলমকে বেরোতে দেখে বেশ অবাক হলেন। মাথায় ঘোমটা তুলে নিয়ে পরিষ্কার গলায় বললেন, রাতে ঘুম হয়নি? তার গলায় খানিকটা উদ্বেগ ছিল। আলমকে তা স্পর্শ করল। সে হাসি মুখে বলল, ভালো ঘুম হয়েছে, খুব ভালো। আপনি কি রোজ এই সময় জাগেন? হ্যাঁ, নামাজ পড়ি। নামাজ শেষ করে আবার ঘুমিয়ে পড়ি। তারপর ৭টা সাড়ে ৭টার দিকে রাত্রি ডেকে তোলে। সুরমা হাসতে লাগলো, যেন খুব একটা হাসির কথা বলেছেন। ভোরবেলার বাতাসে কিছু একটা বোধহয় থাকে, মানুষকে তরল করে ফেলে। আলম বলল, আজ আমাদের একটা বিশেষ দিন। বুঝতে পারছি। তোমার কি ভয় লাগছে? ভয় না, অন্যরকম লাগছে। আপনাকে ঠিক বোঝাতে পারবো না। ম্যাট্রিক পরীক্ষায় প্রথম ঘন্টা পড়বার সময় যেরকম লাগে সেরকম। কিন্তু এ ধরনের কাজ তো তুমি এর আগেও করেছো। তা করেছি, অবশ্য এখানকার অবস্থাটা অন্যরকম। তুমি কি আল্লাহ বিশ্বাস করো? তোমার বয়সের যুবকরা খানিকটা নাস্তিক ধরনের হয়, সেজন্য বলছি। আলম কিছু বলল না। সুরমা তার প্রশ্নের জবাবের জন্য কিছুক্ষণ অপেক্ষা করলেন। জবাব পেলেন না। তিনি হালকা গলায় বললেন, নামাজ শেষ করে এসে আমি একটা দোয়া পড়ে তোমার মাথায় ফু দিতে চাই। তোমার কোনো আপত্তি আছে? না, আপত্তি থাকবে কেন? ঠিক আছে, আমি নামাজ শেষ করে আসছি। রাত্রিকে ডেকে দিচ্ছি, সে তোমাকে চা বানিয়ে দেবে। ডাকতে হবে না, আমার এত ঘন ঘন চা খাবার অভ্যেস নেই। সুরমা রাত্রিকে ডেকে তুললেন। সাধারণত ফজরের নামাজ তিনি চট করে সেরে ফেলেন, কিন্তু আজ অনেক সময় নিলেন। কোথায় যেন পড়েছিলেন, নামাজের শেষে পার্থিব কিছু চাইতে নেই, তাতে নামাজ নষ্ট হয়। কিন্তু আজ তিনি পার্থিব জিনিসই চাইলেন। অসংখ্যবার বললেন, এই ছেলেটিকে নিরাপদে রাখো, ভালো রাখো। সে যেন সন্ধ্যাবেলা আবার ঘরে ফিরে আসে, হারিয়ে না যায়। বলতে বলতে একসময় তার চোখে পানি এসে গেল। একবার পানি এসে গেলে খুব মুশকিল। তখন যাবতীয় দুঃখের কথা মনে পড়ে যায়। কিছুতেই আর কান্না থামানো যায় না। সুরমার তার বাবার কথা মনে পড়ল। ক্যান্সার হয়ে যিনি অমানসিক যন্ত্রণা ভোগ করে মারা গেছেন। মৃত্যুর ঠিক আগে আগে পানি খেতে চেয়েছিলেন। চামচে করে পানি খাওয়াতে হয়। কি আশ্চর্য, একটা চামচ সেই সময় খুঁজে পাওয়া গেল না। শেষ পর্যন্ত হাতে আজলা করে পানি নিয়ে গেলেন সুরমা। সেই পানি মুখ পর্যন্ত নিতে নিতে আঙুল গলে নিচে পড়ে গেল। অতি কষ্টের মধ্যেও এই দৃশ্য দেখে তার বাবা হেসে ফেললেন। তার পানি খাওয়া হলো না। কত অদ্ভুত মানুষের জীবন। রাত্রি ঘরে ঢুকলো। তার মা জায়নামাজে এলোমেলো হয়ে শুয়ে আছেন। কান্নার জন্যেই শরীর বারবার কেঁপে উঠছে। সে নিঃশব্দে বের হয়ে গেল। আলমকে চা দিয়ে আসা হয়েছে। আবার সেখানে যাওয়াটা ভালো দেখায় না, কিন্তু যেতে ইচ্ছা করছে। মাঝে মাঝে অর্থহীন গল্পগুজব করতে ইচ্ছা করে। রাত্রি আলমের ঘরে উঁকি দিল। আবার এলাম আপনার ঘরে, আসুন। চিনি হয়েছে কিনা জানতে এসেছি। হয়েছে, থ্যাঙ্কস। রাত্রি খাটে গিয়ে বসলো। আলমের কেমন লজ্জা করতে লাগলো। রাত্রির গায়ে আলখাল্লা জাতীয় লম্বা পোশাক, সাধারণ নাইটির মতো বাহারি কোনো জিনিস নয়। এই পোশাকে তাকে অন্যরকম লাগছে। সে পা দুলাতে দুলাতে বলল, আপনি আজ এত ভোরে উঠেছেন কেন?
জানি না কেন ঘুম ভেঙে গেল। টেনশন থাকলে ভেঙে যায়, তা যায়। আমার উল্টোটা হয়, টেনশনের সময় শুধু ঘুম পায়। এক একজন মানুষ এক এক রকম। তা ঠিক, আমরা সবাই আলাদা। আলম সিগারেট ধরালো। তার সিগারেটের কোনো তৃষ্ণা হয়নি, অস্বস্তি কাটানোর জন্য ধরানো। তার অস্বস্তির ব্যাপারটা কি মেয়েটি টের পাচ্ছে? পাচ্ছে নিশ্চয়ই। এসব সূক্ষ্ম ব্যাপারগুলি মেয়েরা সহজেই টের পায়। আলম বলল, আপনি খুব ভোরে ওঠেন? হ্যাঁ, উঠি। অন্ধকার থাকতে আমার ঘুম ভাঙে। খুব খারাপ লাগে তখন। খারাপ লাগে কেন? সবাই ঘুমোচ্ছে, আমি জেগে আছি এই জন্য। যখন ছোট ছিলাম তখন গেট খুলে বাইরে যেতাম, একা একা হাঁটতাম। ছোটবেলা আমি খুব সাহসী ছিলাম। এখন সাহসী না? না, ছোটবেলায় আমি একটা কুৎসিত ঘটনা দেখি, তারপর আমার সব সাহস চলে যায়। আমি এখন একটা ভীরু ধরনের মেয়ে। রাত্রি তাকিয়ে আছে মেঝের দিকে, পা দোলাচ্ছে না। কাঠিন্য চলে এসেছে তার চোখে মুখে। আলম অবাক হয়ে এই সূক্ষ্ম কিন্তু তীক্ষ্ণ পরিবর্তনটি লক্ষ্য করল। রাত্রি বলল, আমি কি দেখেছিলাম তা তো জিজ্ঞেস করলেন না। জিজ্ঞেস করলে আপনি বলবেন না, তাই জিজ্ঞেস করিনি। ঠিক করেছেন, আমি বলতাম না। কাউকেই বলিনি, মাকেও বলিনি। যাই কেমন? রাত্রি উঠে দাঁড়ালো এবং দ্রুত ঘর ছেড়ে চলে গেল। রাত্রির ফুপু নাসিমার বয়স 40-এর উপরে, কিন্তু তাকে দেখে সেটা বোঝার কোনো উপায় নেই। এখনো তাকে 25-26 বছরের তরুণীর মতো লাগে। ভিড়ের মধ্যে লোকজন তার গায়ে হাত দিতে চেষ্টা করে। একবার এরকম একটা ছোকরাকে তিনি হাতে নাতে ধরে ফেললেন এবং হাসি মুখে বললেন, তোমার বয়স কত খোকা? ছেলেটি এ জাতীয় দৃশ্যের জন্য প্রস্তুত ছিল না। সে ঘেমে নিয়ে উঠল। নাসিমা ধারালো গলায় বললেন, আমার বড় মেয়ে ইউনিভার্সিটিতে পড়ে, বুঝতে পারছো? তার মেয়ে ইউনিভার্সিটিতে পড়ে এটা ঠিক না। নাসিমার কোনো ছেলেপুলে নেই। বড় মেয়ে বলতে তিনি বুঝিয়েছেন রাত্রিকে। বাইরের কেউ যদি জিজ্ঞেস করে আপনার ছেলে মেয়ে কটি, তিনি সহজভাবেই বলেন, আমার কোনো ছেলে নেই, দুটি মেয়ে, রাত্রি এবং অপলা। এটা তিনি যে শুধু বলেন তাই না, মনে প্রাণে বিশ্বাসও করেন। তার বাড়িতে এদের দুজনের জন্য দুটি ঘর আছে। সেই ঘর দুটি ওদের ইচ্ছে মতো সাজানো। সপ্তাহে খুব কম হলেও 3 দিন এই ঘর দুটিতে দু বোনকে থাকতে হয়, নয়তো নাসিমা অস্থির হয়ে যান। তার কিছু বিচিত্র অসুখ দেখা দেয়, হিস্টেরিয়ার সঙ্গে যার কিছু মিল আছে। নাসিমার স্বামী ইয়াদ সাহেব লোকটি রসকসহীন, চেহারা চালচলন সবই নির্বোধের মতো, কিন্তু তিনি নির্বোধ নন। কোনো নির্বোধ লোক একা একা একটা ইঞ্জিনিয়ারিং ফার্ম শুরু করে 12 বছরের মাথায় কোটিপতি হতে পারে না। ইয়াদ সাহেব হয়েছেন, যদিও এই বৃত্ত তার জীবনযাপন পদ্ধতির ওপর কোনো রকম ছাপ ফেলেনি। তিনি এখনো গায়ে তেল মেখে গোসল করেন এবং স্ত্রীকে ভয় করেন। অসম্ভব রকম বিত্তবান লোকজন স্ত্রীদের ঠিক পরোয়া করে না। ভোর 8টায় নাসিমা ইয়াদ সাহেবকে ডেকে তুললেন। তার ডাকার ভঙ্গিতে এমন কিছু ছিল যে ইয়াদ সাহেবের বুক ধড়ফড় করতে লাগলো। তিনি ভয় পাওয়া গলায় বললেন, কি হয়েছে? তোমার গাড়ি পাঠালাম রাত্রিদের আনবার জন্য। ও আচ্ছা। ইয়াদ সাহেব আবার ঘুমোবার আয়োজন করলেন। তুমি কিন্তু আজ অফিসে যাবে না। কেন? আজ রাত্রিকে দেখতে আসবে, তোমার থাকা দরকার। আমি থেকে কি করব? কিছু করবে না, থাকবে আর কি। এসব কাজে ব্যাকগ্রাউন্ডে একজন পুরুষ মানুষ থাকা দরকার। দরকার হলে থাকবো, এখন একটু ঘুমাই, কি বলো? আচ্ছা ঘুমাও। ইয়াদ সাহেব চোখ বন্ধ করে পাশ ফিরলেন। ছুটে যাওয়া ঘুম ফিরে এলো না। কিছুদিন থেকেই তার দিন কাটছে উদ্বেগ ও দুশ্চিন্তায়। মোহাম্মদপুরে তাদের মূল বাড়িটি বিহারীদের দখলে। দেশ স্বাধীন না হলে এ বাড়ি ফিরে পাওয়া যাবে না, অসম্ভব। দেশ চট করে স্বাধীন হয়ে যাবে এরকম কোনো লক্ষণও দেখা যাচ্ছে না। চট করে পৃথিবীর কোনো দেশই স্বাধীন হয়নি।
ইংরেজ তাড়াতে কতদিন লেগেছে, এখানেও তাই হবে। বছরের পর বছর লাগবে। তারপর এক সময় বাঙালিরা উৎসাহ হারিয়ে ফেলবে। এই একটা অদ্ভুত জাতি, নিমিষের মধ্যে উৎসাহে পাগল হয়ে ওঠে, আবার সে উৎসাহ নিভেও যায়। ইয়াদ সাহেব উঠে বসলেন। কাজের ছেলেটিকে বেডটির কথা বলে চুরুট ধরালেন। তার বমি বমি ভাব হলো। তিনি বিছানা থেকে নেমে হেঁটে হেঁটে বারান্দায় গেলেন। বারান্দার সামনে ঘুপসি মতো গলি। মোহাম্মদপুরের বিশাল বাড়ি ছেড়ে তাকে থাকতে হচ্ছে ভাড়া বাড়িতে, যার সামনে ঘুপসি গলি। তিনি বেঁচে থাকতে থাকতে কি দেশ স্বাধীন হবে? ফিরে পাওয়া যাবে নিজের বাড়ি? ইয়াদ সাহেব খানিকটা লজ্জিত বোধ করলেন। তিনি দেশের স্বাধীনতা চাইছেন ব্যক্তিগত স্বার্থে, এটা ঠিক হচ্ছে না। চায়ের পেয়ালা নিয়ে তিনি বাসি মুখে নিজের স্টাডি রুমে ঢুকলেন। তার অফিসের যাবতীয় কাগজপত্র এই ছোট্ট ঘরটিতে আছে। এখানে তিনি দীর্ঘ সময় কাটান। নিজের তৈরি ব্লু প্রিন্টগুলোর দিকে তাকিয়ে থাকতে তার ভালো লাগে, কিন্তু আজ কিছুই ভালো লাগছে না। আলস্য অনুভব করছেন। ব্যবসা বাণিজ্য এখন কিছুই নেই। সব রকম কনস্ট্রাকশনের কাজ বন্ধ হয়ে আছে। সরকারের কাছে মোটা অঙ্কের টাকা পাওনা, সেটা পাওয়া যাচ্ছে না, যাবেও না। সম্ভবত সব জলে যাবে। তার মতে বাঙালিদের এই যুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কনস্ট্রাকশন ফার্মগুলি। এদের কোমর ভেঙে গেছে। এই কোমর আর ঠিক হবে না, দেশ স্বাধীন হলেও না। তিনি একটি নিঃশ্বাস ফেললেন। কলিং বেল বাজছে। মেয়ে দুটি এসেছে নিশ্চয়ই। এদের তার ভালো লাগে না, কিন্তু তবু তিনি হাসি মুখে দরজা খুলে বের হলেন এবং অমায়িক ভঙ্গিতে বললেন, রাত্রি মা, কেমন আছো? ভালো আছি ফুফা। অপালা মা, মুখটা এমন কালো কেন? অপালা জবাব দিল না। সে তার ফুপাকে পছন্দ করে না, একেবারেই না। ইয়াদ সাহেব বললেন, কি গো মা, কথা বলছো না কেন? কথা বলতে ভালো লাগছে না, তাই বলছি না। ইয়াদ সাহেব চুপ করে গেলেন। আলম দোকানটির সামনে দাঁড়িয়ে ইতস্তত করতে লাগলো। এটাই কি সেই দোকান? নাম অবশ্য সেরকমই, মডার্ন নিয়ন সায়েন্স। এখানেই সব জড়ো হবার কথা। কিন্তু দোকানটির সদর রাস্তার উপরে। তাছাড়া ভেতরে যে লোকটি বসে আছে তার চেহারা কেমন বিহারি বিহারি। কার সঙ্গে টেলিফোনে কথা বলতে বলতে হেসে গড়িয়ে পড়ছে। কোনো বাঙালি ছেলে এই সময় এমনভাবে হাসবে না। এটা হাসির সময় না। আলম দোকানে ঢুকে পড়ল। চেক হাওয়াই শার্ট পরা ছেলেটির ঠোঁটের ওপর সুচালু গোঁফ, গলায় সোনার চেন বের হয়ে আছে, রোগা টিংটিঙে, কিন্তু কথা বলার ভঙ্গি কেমন উদ্ধত। ছেলেটি টেলিফোন নামিয়ে রাগী গলায় বলল, কাকে চান? এটা কি মডার্ন নিয়ন সাইন? হ্যাঁ। আমি আশফাক সাহেবকে খুঁজছি। আমি আশফাক, আপনার কি দরকার? আমার নাম আলম। ছেলেটির তীক্ষ্ণ দৃষ্টি আরও তীক্ষ্ণ হলো, কিন্তু কথা বলল নরম গলায়। আপনি ভেতরে ঢুকে যান, সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে দোতলায় চলে যান। আর কেউ এসেছে? রহমান ভাই এসেছে, যান আপনি ভেতরে চলে যান। ভেতরটা অন্ধকার, অসংখ্য নিয়ন টিউব চারিদিকে ছড়ানো। একজন বুড়ো মতো লোক এই অন্ধকারেই বসে কি সব নকশা করছে। সে একবার চোখ তুলে আলমকে দেখল। তার কোনো রকম ভাবান্তর হলো না। চোখ নামিয়ে নিজের মতো কাজ করতে লাগলো। দোতলায় দুটি ঘর। একটিতে প্রকাণ্ড একটি তালা ঝুলছে, অন্যটি খোলা, রঙিন পর্দা ঝুলছে। রেলিংয়ে মেয়েদের কিছু কাপড়। ঘরের ভেতর থেকে ক্যাসেটে গানের শব্দ আসছে। হাওয়া মে উঠতা যায় মেরা লাল দুপাট্টা মালমাল। আলম ধাঁধায় পড়ে গেল। সে মৃদুস্বরে ডাকল, রহমান, রহমান। রহমান বেরিয়ে এলো। তার গায়ে একটা ভারী জ্যাকেট, মুখ শুকনো। এমনিতেই সে ছোটখাটো মানুষ, এখন তাকে আরো ছোট দেখাচ্ছে। রহমান হাসতে চেষ্টা করলো। আসুন আলম ভাই। তোমার এই অবস্থা কেন? কি হয়েছে? শরীর খারাপ করে ফেলেছে। জ্বর, সর্দি, কাশি, বুড়োদের অসুখ বিসুখ। জ্বর 102, অসুবিধা হবে না,
4টা অ্যাসপিরিন খেয়েছি, জ্বর নেমে যাবে। সকালে 103 ছিল। ভেতরে আসুন আলম ভাই। ভেতরে কে কে আছে? কেউ এখনো এসে পৌঁছেনি। আমি ফার্স্ট, আপনি সেকেন্ড। এসে পড়বে। আলম ঘরে ঢুকলো। ছোট্ট ঘর, আসবাবপত্রের ঠাসা, বেমানান একটা কারুকার্য করা বিশাল খাট। খাটের সঙ্গে লাগোয়া একটা স্টিলের আলমারি, তার একটু দূরে ড্রেসার, জানালার কাছে খাটের মতোই বিশাল টেবিল। এত ছোট্ট একটা ঘরে এতগুলি আসবাবের জায়গা হলো কিভাবে কে জানে। আলম নিচু গলায় বলল, জিনিসপত্র সব কি এখানেই? সব না, কিছু আছে। বাকিগুলি সাদেকের কাছে, যাত্রাবাড়িতে। আশফাক ছেলেটি কেমন? 100% গোল্ড। আপনার কাছে বিহারি বিহারি লাগছিল, তাই না? চুল ছোট করে কাটাই এরকম লাগছে। গলায় আবার চেন টেন আছে। উর্দু বলে ফ্লুয়েন্ট। বাড়ি কোথায়? খুলনার সাতক্ষীরায়। ফ্লুয়েন্ট উর্দু শিখলো কার কাছে? সিনেমা দেখে নাকি শিখেছে? নাচে নাগিন বাজে বিনা নামের একটা ছবি নাকি সে নবার দেখেছে। আলম ভাই পা তুলে বসেন। আলম ঠিক স্বস্তি বোধ করছিল না। সে থেমে থেমে বলল, জায়গাটা কেমন যেন সেফ মনে হচ্ছে না। প্রথম কিছুক্ষণ এরকম মনে হয়, আমারও মনে হচ্ছিল। আশফাকের সঙ্গে কথাবার্তা বলে বুঝবেন এটা অত্যন্ত সেফ জায়গা। ছেলেটা একটু বেশি স্মার্ট। বেশি স্মার্ট ছেলে পুলে কেয়ারলেস হয়। আর জায়গাটা খুব এক্সপোজার, মেন রোডের পাশে। রহমান শান্ত স্বরে বলল, মেন রোডের পাশে বলেই সন্দেহটা কম। আইসোলেটেড জায়গাগুলো বেশি সন্দেহজনক। আমার কেন জানি ভালো লাগছে না। আপনার আসলে আশফাকের ওপর কনফিডেন্স আসছে না। ও যাচ্ছে আমাদের সাথে। ও যাচ্ছে মানে? গাড়ি চালাবে। ওর একটা পিক আপ আছে। সাদেককে তো আপনি বলেছেন দুটো গাড়ি থাকবে, পেছনেরটা কভার দেবে। অবশ্য আপনি নিতে না চাইলে ওকে বাদ দেবেন। নিচে বসে থাকা বুড়ো লোকটি চা আর ডালপুরি নিয়ে এলো। রহমান শুয়ে পড়ল চোখ বন্ধ করে। তার বেশ ঘাম হচ্ছে। জ্বর ছেড়ে দিচ্ছে বোধহয়। সে ক্ষীণস্বরে বলল, চা খান আলম ভাই। আলম চা বা ডালপুরিতে কোনো রকম আগ্রহ দেখালো না। ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিক দেখতে লাগলো। নায়িকাদের ছবি কেটে কেটে দেয়ালে লাগানো। এর মধ্যে বেশিরভাগ ছবি অত্যন্ত আপত্তিকর। আলম বলল, মেয়ে মানুষ কেউ কি থাকে এখানে? জি না। রেলিংয়ে মেয়েদের কিছু জামা কাপড় দেখলাম। আমি লক্ষ্য করিনি। আপনার মনের মধ্যে কিছু একটা ঢুকে গেছে আলম ভাই। আলম জবাব দিল না। গুনগুন করতে করতে আশফাক এসে ঢুকলো। ফুর্তিবাজের গলায় বলল, ডালপুরি কেউ খাচ্ছে না? ব্যাপারটা কি? ডালপুরি ফ্রেশ। আলম ভাই খেয়ে দেখেন একটা। আপনার সঙ্গে পরিচয় করবার জন্য এলাম। বসুন। ড্রাইভার হিসেবে আমাকে দলে নেন। দেখেন কি খেল দেখাই। আমার একটা পঙ্খিরাজ আছে। দেখলে মনে হবে ঘন্টায় 10 মাইলও যাবে না, কিন্তু আমি 80 মাইল তুলে আপনাকে দেখাবো। আলম শীতল গলায় বলল, আশফাক সাহেব, কিছু মনে করবেন না। এই জায়গাটা আমার সেফ মনে হচ্ছে না। আশফাক হকচকিয়ে গেল। বিস্মিত গলায় বলল, সেফ মনে হচ্ছে না কেন? জানি না কেন। ইনটিউশন বলতে পারেন। ঢাকা শহরে যে কয়টা সেফ বাড়ি আছে তার মধ্যে এটা একটা। আশেপাশের সবাই আমাকে কড়া পাকিস্তানি বলে জানে। মাবুদ খা বলে এক ইনফ্যান্ট্রি মেজরের সঙ্গে আমার খুব খাতির। সে সপ্তাহে অন্তত একদিন আমার ঘরে আসে আড্ডা দেবার জন্যে। আলম কিছু না বলে সিগারেট ধরালো। আশফাক বলল, এখনো কি আপনার এ বাড়ি আনসেফ মনে হচ্ছে? হ্যাঁ হচ্ছে। তাহলে সবাই আসুক, তারপর আমরা অন্য কোথাও চলে যাব। সবাই চুপ করে গেল। আশফাককে দেখে মনে হচ্ছে সে আহত হয়েছে। হাতের সিগারেট ফেলে দিয়ে সে সঙ্গে সঙ্গে দ্বিতীয় সিগারেট ধরালো। নিষ্প্রাণ গলায় বলল, রহমান ভাই, আপনার জ্বর কি কমেছে? বুঝতে পারছি না। ঘরে থার্মোমিটার আছে? আছে। থার্মোমিটার দিয়ে দেখা গেল জ্বর 100-র অল্প কিছু উপরে। কিন্তু রহমানের বেশ খারাপ লাগছে। বমির বেগ হচ্ছে। বমি করতে পারলে হয়তো একটু আরাম হবে। সে বিছানা থেকে নেমে বাথরুমের দিকে এগোলো। বাথরুমের দরজা খুলেই হরহর করে বমি করলো।
নাড়ি ভুঁড়ি উল্টে আসছে, মনে হচ্ছে পৃথিবী দুলছে। রহমান ক্লান্ত স্বরে বলল, মাথাটা ধুয়ে দিন তো আশফাক সাহেব, অবস্থা কাহিল। আলম চিন্তিত মুখে বলল, তোমার শরীর তো বেশ খারাপ, কিন্তু তোমাকে ছাড়া আমার চলবেও না। ডেটটা কি পিছিয়ে দেব? আরে না, আজই সেই দিন। আমাকে নিয়ে চিন্তা করবেন না, বমি করার পর ভালোই লাগছে, ঘন্টাখানেক থাকলেই ঠিক হয়ে যাবে। রহমান চাদর গায়ে বিছানায় এসে শোয়া মাত্র ঘুমিয়ে পড়ল। নিচে কথাবার্তা শোনা যাচ্ছে, সাদেকের উঁচু গলায় ফুর্তির ছোঁয়া, যেন তারা সবাই মিলে পিকনিকে যাবার মতো কোনো ব্যাপার নিয়ে আলাপ করছে, রঙ্গতামশা করছে। মতিন সাহেব আজ অফিসে যায়নি, যাবার জন্য তৈরি হয়েছিলেন, জামা জুতো পরেছিলেন। 10 বার ইয়া মোকাদ্দেমো বলে ঘর থেকেও বেরিয়েছিলেন। পিলখানার 3 নম্বর গেটের কাছে এসে একটা অস্বাভাবিক দৃশ্য দেখে পাথর হয়ে গেলেন। খোলা ট্রাকে করে দুটি অল্প বয়সী ছেলেকে নিয়ে যাচ্ছে। ছেলে দুটির হাত পেছন দিকে বাঁধা, ভাবশূন্য মুখ। একজনের চোখে আঘাত লেগেছে, চোখ এবং মুখের এক অংশ বীভৎসভাবে ফুলে উঠেছে। কালো পোশাক পরা একদল মিলিশিয়া ওদের ঘিরে আছে। তাদের একজনের হাতে একটি রুমাল, সে রুমাল দিয়ে খেলার ছলে ছেলে দুটির মাথায় ঝাপটা দিচ্ছে। বাকিরা সবাই হেসে উঠছে। ট্রাক চলছিল, কাজেই দৃশ্যটির স্থায়িত্ব খুব বেশি হলে 1.5 মিনিট। এই 1.5 মিনিট মতিন সাহেবের কাছে অনন্তকাল মনে হলো। সমস্ত ব্যাপারটাতে প্রচণ্ড হৃদয়হীন কিছু আছে। মতিন সাহেবের পা কাঁপতে লাগলো, মাথা ঝিমঝিম করতে লাগলো। ব্যাপারটা যে শুধু তার ক্ষেত্রেই ঘটল তা না, তার আশেপাশে যারা ছিল সবাই যেন কেমন হয়ে গেল। মতিন সাহেবের মনে হলো, ছেলে দুটিকে ওরা যদি মারতে মারতে নিয়ে যেত তাহলে তার এমন লাগতো না। রুমাল দিয়ে ছুঁয়ে ছুঁয়ে তামাশা করছে বলেই এমন লাগছে। তিনি বাসায় ফিরে চললেন। পানওয়ালা ইদ্রিস বলল, অফিসে যান না? না, শরীরটা ভালো না, দেখি একটা পান দাও। পান খাওয়ার তার দরকার ছিল না। এ সময় সবাই অদরকারি কাজগুলি করে, অপ্রয়োজনীয় কথা বলে, ভয় কাটানোর জন্যই করে। ভয় তবু কাটে না, যত দিন যায় ততই তা বাড়তে থাকে। দুটা ছেলেকে ধরে নিয়ে গেল। দেখলে ইদ্রিস মিয়া? জি দেখলাম, নেন পান নেন। মতিন সাহেব পান মুখে দিয়ে নিচু গলায় বললেন, এই অবস্থা বেশি দিন থাকবে না, আজ তাহা নেমে গেছে। বলেই তিনি হকচকিয়ে গেলেন। একজন পানওয়ালার সঙ্গে এসব কি বলছেন? ইদ্রিস মিয়া হয়তো তার কথা পরিষ্কার শোনেনি, কিংবা শুনলেও অর্থ বুঝতে পারেনি। সে একটা আগরবাতি জ্বালালো, আগেরটা শেষ হয়ে গেছে। সুরমা একবার জিজ্ঞেসও করলেন না অফিসে যাওনি কেন। তিনি নিজের মনে কাজ করে যেতে লাগলেন। সাবান পানি দিয়ে ঘরের মেঝে নিজের হাতে মুছলেন, কার্পেট শুকাতে দিলেন, বাথরুমে ঢুকলেন প্রচুর কাপড় নিয়ে। আজ অনেক দিন পর কড়া রোদ উঠেছে, রোদটা ব্যবহার করা উচিত। মতিন সাহেব কি করবেন ভেবে পেলেন না। কিছুক্ষণ বারান্দায় বসে রইলেন। তারপরে তার মনে হলো, অফিসে না গিয়ে তিনি বারান্দায় বসে আছেন, এটা লোকজনের চোখে পড়বে। তিনি ভেতরের ঘরে গেলেন। ঝকঝকে মেঝে মারিয়ে যেতে খারাপ লাগে। সুরমা কিছু বললেন না, কিন্তু তাকিয়ে আছেন কড়া চোখে। মতিন সাহেব বাগানে গেলেন। বাগান মানে বারান্দার কাজ ঘেঁষে এক চিলতে উঠোন। দীর্ঘদিন ধরে তিনি এখানে শাকসবজি ফলাবার চেষ্টা করছেন, ফলাতে পারেননি। মরা মরা ধরনের কিছু গাছপালা হয়ে কিছুদিন পর আপনা আপনি শুকিয়ে যায়। সারটার সব দিয়েও একই অবস্থা। নিজেই একবার মাটি নিয়ে জয়দেবপুর গিয়েছিলেন সয়েল টেস্টিংয়ের জন্যে। তারা 1 সপ্তাহ পর যেতে বলল। তিনি গেলেন 1 সপ্তাহ পর। 3 ঘন্টা বসে থাকার পর কামিজ পরা অত্যন্ত স্মার্ট একটি মেয়ে এসে বলল, আপনার স্যাম্পল তো খুঁজে পাওয়া যাচ্ছে না, আপনি কি কষ্ট করে আরেকবার খানিকটা স্যাম্পল দিয়ে যেতে পারবেন? 2-1 দিনের মধ্যে নিয়ে আসুন। তিনি নিয়ে যাননি। কয়েকদিন ক্রমাগত বৃষ্টির জন্য বাগানে কাদা হয়েছে। জুতো শুদ্ধ পা অনেকখানি কাদায় ডেবে গেল। তিনি অবশ্য তা লক্ষ্য করলেন না, কারণ তার চোখ গিয়েছে কাকরোল গাছের দিকে। কাকরোল গাছ যে বাগানে হয়েছে তা তার মনে ছিল না। আজ হঠাৎ দেখলেন একটা সতেজ গাছ, চড়া সবুজ রঙের পাতা চকচক করছে। তার চেয়েও বড় কথা, পাতার ফাঁকে বড় বড় কাকরোল ঝুলছে। কেউ লক্ষ্য করেনি।
একটি আবার পেকে হলুদ বর্ণ হয়েছে। মতিন সাহেব চেঁচিয়ে উঠলেন, রাত্রি, রাত্রি! রাত্রি বাসায় নেই। ভোরবেলা তার চোখের সামনে গাড়ি এসে নিয়ে গিয়েছে, তা তার মনে রইল না। উত্তেজিত স্বরে তিনি দ্বিতীয়বার ডাকলেন, রাত্রি, রাত্রি! সুরমা ঘর মোছা বন্ধ করে বারান্দায় এসে দাঁড়ালেন। তার মুখ বিষণ্ণ, খানিকটা উদ্বেগ মিশে আছে সেখানে। তিনি বললেন, কি হয়েছে? সুরমা, কাকরোল দেখে যাও, গাছ ভর্তি হয়ে আছে। কেউ এটা লক্ষ্যই করে নাই, কি কাণ্ড! সুরমা সত্যি সত্যি নেমে এলেন। তার যা স্বভাব তাতে নেমে আসার কথা নয়। নোংরা কাদা ঠিক ঠিক বাগানে পা দেওয়ার প্রশ্নই ওঠে না। সুরমা, দেখো দেখো, পুঁই গাছটার দিকে দেখো। কেন এসব এতদিন কেউ দেখল না? মতিন সাহেব গভীর মমতায় গাছের পাতায় হাত বুলাতে লাগলেন। শুধু পুঁই গাছ নয়, রান্নাঘরের পাশের খানিকটা জায়গায় ডাঁটা দিয়েছিলেন, লাল লাল পুরুষ্ট ডাঁটা সেখানে। নিষ্ফলা মাটিতে হঠাৎ করে প্রাণ সঞ্চার হলো নাকি? আনন্দে মতিন সাহেবের দম বন্ধ হয়ে যাবার মতো হলো। রাত্রিকে খবর দিতে হবে, ওরা এলে একসঙ্গে সবজি তোলা হবে। তাছাড়া বাগান পরিষ্কার করতে হবে। বড় বড় ঘাস জন্মেছে, এদের টেনে তুলতে হবে, মাটি কুপাতে হবে, ডাঁটা খেতে পানি জমেছে, নালা কেটে পানি সরাতে হবে। অনেক কাজ, অফিসে না গিয়ে ভালো হয়েছে। রাত্রিকে খবর দেয়া দরকার। মতিন সাহেব কাদামাখা জুতো নিয়ে শোবার ঘরে ঢুকে পড়লেন। রাত্রিকে টেলিফোন করলেন। সুরমা দেখলেন তার ধোয়া মোছা মেঝের কি হাল হলো, কিন্তু তিনি কিছুই বললেন না। রাত্রিকে টেলিফোনে পাওয়া গেল না। নাসিমা বলল, ওর সঙ্গে এখন কথা বলা যাবে না, তুমি ঘন্টাখানেক পরে রিং করবে। মতিন সাহেব বিস্মিত হয়ে বললেন, এখন সে কি করছে? একজন ভদ্রমহিলা তাকে দেখতে এসেছেন, সে কথা বলছে তার সঙ্গে। কেন দেখতে এসেছে রাত্রিকে? কেন তুমি জানো না? তোমাকে তো বলা হয়েছে। নাসিমা, ব্যাপারটা কি খুলে বলতো। এখন বকবক করতে পারবো না, রান্না বান্না করছি, উনি খাবেন এখানে। কে এখানে খাবেন? দাদা, পরে তোমাকে সব গুছিয়ে বলবো, এখন রেখে দেই। তুমি বরং অপালার সঙ্গে কথা বলো, ওকে ডেকে দিচ্ছি। মতিন সাহেব রিসিভার কানে নিয়ে অপেক্ষা করতে লাগলেন। অপালা আসছেই না। কোনো একটা গল্পের বই পড়ছে নিশ্চয়ই। গল্পের বই থেকে তাকে উঠিয়ে আনা যাবে না। তিনি যখন টেলিফোন রেখে দেবেন বলে মন ঠিক করে ফেলেছেন, তখন অপালার চিকন গলা শোনা গেল, হ্যালো বাবা। হুম, কি বলবে তাড়াতাড়ি বলো। মতিন সাহেব উৎকণ্ঠিত স্বরে বললেন, তোদের ওখানে কি হচ্ছে? আপার বিয়ে হচ্ছে। কি বললি? আপার বিয়ে হচ্ছে, বিবাহ, শুভ বিবাহ। কি বলছিস এসব? কিছু বুঝতে পারছি না। অপালা বিরক্ত স্বরে বলল, বাবা, আমি এখন রেখে দিচ্ছি। সে সত্যি সত্যি টেলিফোন রেখে দিল। রাত্রি পা ঝুলিয়ে খাটে বসে আছে। তার সামনে বসে আছেন মিসেস রাবেয়া করিম। রাত্রির ধারণা ছিল একজন বুড়ো মতো মহিলা আসবেন, তার পরনে থাকবে সাদা শাড়ি। তিনি আর চোখে রাত্রিকে কয়েকবার দেখে ভাষা ভাষা ধরনের কিছু প্রশ্ন করবেন। বাড়ি কোথায়, ক ভাই বোন, কি পড়ো। কিন্তু তার সামনে যিনি বসে আছেন তিনি সম্পূর্ণ অন্যরকম মহিলা। রেড ক্রস লাগানো কালো একটা মরিস মাইনর গাড়ি নিজে চালিয়ে নিয়ে এসেছেন। মহিলাদের গাড়ি চালানো এমন কিছু অদ্ভুত ব্যাপার নয়, অনেকেই চালাচ্ছে। নাসিমাও চালায়, কিন্তু এই সময়ে একজন একা একা গাড়ি করে আসা যাওয়া করে না। ভদ্রমহিলা বেশ লম্বা, মাথার চুল কাঁচা পাকা, মুখটি কঠিন হলেও চোখ দুটি হাসি হাসি। অসম্ভব আত্মবিশ্বাসী একজন মহিলা। রাত্রিকে দেখে প্রথম যে কথাটি বললেন তা হচ্ছে, তোমার ইন্টারভিউ নিতে এলাম মা। রাত্রি হকচকিয়ে গেল। প্রথমে নিজের পরিচয় দিয়ে নিই, আমি একজন ডাক্তার, মেডিকেল কলেজে গাইনির অ্যাসোসিয়েট প্রফেসর। আমার নাম রাবেয়া। তোমার ভালো নামটি কি? ফারজানা। তুমি বসো এবং বলো, এত সুন্দর তুমি কিভাবে হলে? এটা আমার প্রথম প্রশ্ন, খুব কঠিন প্রশ্ন। ভদ্রমহিলা হাসতে লাগলেন। রাত্রি কি বলবে ভেবে পেল না। হঠাৎ করে কেউ সুন্দর হয় না, এর পেছনে জেনেটিক কারণ থাকে। মনের সৌন্দর্য একজন নিজে নিজে ডেভেলপ করতে পারে, কিন্তু দেহের সৌন্দর্য উত্তরাধিকার সূত্রে পেতে হয়। বলো, তোমার মা এবং বাবা এদের দুজনের মধ্যে কে সুন্দর? মা। শোনো রাত্রি, তোমাকে আমার পছন্দ হয়েছে, তা কিছুই মিন করে না। তোমার পছন্দ অপছন্দ আছে, এবং আমার মনে হচ্ছে তুমি খুব খুঁতখুঁতে ধরনের মেয়ে। আমি কি ঠিক বলেছি? ঠিকই বলেছেন।
ভদ্রমহিলা চা খেলেন, অপালার সঙ্গে খানিকক্ষণ গল্প করলেন এবং এক পর্যায়ে একটা হাসির গল্প বললেন। হাসির গল্পটি একটি ব্যাঙ নিয়ে। পরপর কয়েকদিন বৃষ্টি হয়, ব্যাঙটির সর্দি হয়ে গেছে। ব্যাঙ সমাজে ছিছি পড়ে গেছে। বেশ লম্বা গল্প। অপালা মুগ্ধ হয়ে গেল। কিছুক্ষণ পরপর হাসিতে ভেঙে পড়তে লাগলো। ভদ্রমহিলা এসেই বলেছিলেন ৮ ঘন্টা থাকবেন, কিন্তু তিনি পুরোপুরি ৩ ঘন্টা থাকলেন। দুপুরের খাবার খেলেন। খাবার শেষ করে রাত্রিকে বারান্দায় ডেকে নিয়ে গেলেন। অস্বাভাবিক নরম গলায় বললেন, মা, তোমাকে কি আমি আমার ছেলের সম্পর্কে দু একটা কথা বলতে পারি? রাত্রি লজ্জিত স্বরে বলল, বলুন। তার সবচেয়ে দুর্বল দিকটির কথা আগে বলি। ওর থিঙ্কিং প্রসেসটা একটু স্লো বলে আমার মনে হয়। যখন কেউ কোনো হাসির কথা বলে তখন সে প্রায় বুঝতে পারে না। বোকা মানুষদের মতো বলে, ঠিক বুঝতে পারলাম না। রাত্রি অবাক হয়ে ভদ্রমহিলার দিকে তাকিয়ে রইল। তিনি এই কথাটি বলবেন তা বোধহয় সে ভাবেনি। এখন বলি ওর সবচেয়ে সবল দিকটির কথা। পুরনো দিনের গল্প উপন্যাসে এক ধরনের নায়ক আছে যারা জীবনে কোনো পরীক্ষাতে সেকেন্ড হয় না। ও সেরকম একটি ছেলে। মা, আমি খুব খুশি হব তুমি যদি খানিকক্ষণ ওর সঙ্গে কথা বলো। আমার ধারণা কিছুক্ষণ কথা বললেই তোমার ওকে পছন্দ হবে। অবশ্য ও কথা বলবে কিনা আমি জানি না। যা লাজুক ছেলে। ছেলেটিকে না দেখে রাত্রির কেমন যেন পছন্দ হলো। কথা বলতে ইচ্ছে হলো। তার একটু লজ্জা লজ্জাও লাগলো। ভদ্রমহিলা বললেন, মা, তুমি কি ওর সঙ্গে কথা বলবে? হ্যাঁ, বলবো। থ্যাংক ইউ। যাই কেমন? যাই বলার পরও তিনি আরও কিছুক্ষণ থাকলেন। নাসিমার সঙ্গে গল্প করলেন। অপালাকে আরও একটি হাসির গল্প বললেন। সেই গল্পটি তেমন জমল না। অপালা গম্ভীর হয়ে রইল। ওরা মডার্ন নিয়ন সাইন থেকে বেরোলো দুপুর 2টায়। রহমানকে রেখে যেতে হলো, কারণ তার উঠে দাঁড়াবার সামর্থ্য নেই। আলম চেয়েছিল রহমানকে তার জায়গায় রেখে আসতে। দলের সবাই আপত্তি করল। নাড়াচাড়া করার কোনো দরকার নেই, এখানে বিশ্রাম করুক। আশফাক বলল, জহুর মিয়া আছে, সে দেখাশোনা করবে। দরকার হলে চেনা একজন ডাক্তার আছে, তাকে নিয়ে আসবে। কোনো অসুবিধা নেই। আলম গম্ভীর হয়ে রইল। রহমানকে বাদ দিয়ে আজকের অপারেশন শুরু করতে তার মন চাইছে না, এবং কেন যেন জায়গাটাকে তার নিরাপদ মনে হচ্ছে না। সারাক্ষণই মনে হচ্ছে কিছু একটা হবে। এরকম মনে হবার তেমন কোনো কারণ নেই। এই শহরে মিলিটারিরা নিশ্চিত জীবনযাপন করছে। ওরা এখানে শঙ্কিত নয়। আলাদাভাবে কোনো বাড়িঘরের দিকে নজর দেবে না। নজর দেবার কথাও নয়। সাদেক বলল, আলম, তুই এত গম্ভীর কেন? ভয় পাচ্ছিস নাকি? আলম বলল, বেরিয়ে পড়া যাক। তারা উঠে দাঁড়ালো। আশফাককে নিয়ে 6 জনের একটি দল। আলম বলল, রহমান, চললাম। রহমান উত্তর দিল না, তাকিয়ে রইল। তার জ্বর নিশ্চয়ই বেড়েছে। চোখ ঘোলাটে। জ্বরের জন্য মুখ লাল হয়ে আছে। তারা রাস্তায় বেরোতেই একটি মিলিশিয়াদের ট্রাক চলে গেল। মিলিশিয়ারা ভাবলেশহীন মুখে তাকিয়ে আছে। মনে হয় অল্প কিছুদিন হলো এদেশে এসেছে। নতুন পরিবেশে, নতুন ধরনের জীবনযাত্রায় এখনও অভ্যস্ত হয়ে ওঠেনি। সাদেক বলল, রওনা হওয়ার আগে পান খেলে কেমন হয়? কেউ পান খাবে? জবাব পাওয়া গেল না। সাদেক লম্বা লম্বা পা ফেলে পান কিনতে গেল। নূর বলল, সাদেক ভাইয়ের খুব ফুর্তি লাগছে মনে হয়। হাসতে হাসতে কেমন গল্প জমিয়েছে দেখেন। সাদেক সত্যি সত্যি হাত পা নেড়ে কী সব বলছে। সিগারেট কিনে শীষ দিতে দিতে আসছে। এই ফুর্তির ভাবটা কতটুকু আন্তরিক বোঝার উপায় নেই। ফুর্তির ব্যাপারটা কারো কারো চরিত্রের মধ্যেই থাকে, হয়তো সাদেকেরও আছে। আলম আকাশের দিকে তাকালো। নির্মেঘ আকাশ, ঘন নীলবর্ণ। বর্ষাকালে আকাশ এত নীল হয় না। আজ এত নীল কেন?